শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। নুরুল হক নূরের মাথায় প্রচণ্ড আঘাত করা হয়েছে। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। আর তার দল গণ অধিকার পরিষদের দাবি, পুরো হামলাই পরিকল্পিত, দায়িত্বশীলরা এর দায় এড়াতে পারে না। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির দাবি জানিয়েছে বিএনপিও। নুরুল হক নূরের চিকিৎসায় গঠন করা হয়েছে 6 সদস্যের মেডিকেল বোর্ড। বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা চালানো হয় শুক্রবার রাতে। এ সময় নূরের মাথা ও নাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি নূরের চিকিৎসা চলছে মেডিকেল বোর্ডের অধীনে। তাকে দেখতে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। জ্ঞান ফিরলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার জাহিদ রায়হান। সে যেভাবে মারাত্মকভাবে আহত হয়েছে সেটি হয়তো আরও খারাপ দিকেও টার্ন নিতে পারত, কিন্তু তার এই আহত হওয়াটা এবং এজ এ জুলাই যোদ্ধা হিসেবে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতাধীন আসা উচিত। আমরা এখন আল্লাহ করতেছি, এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। আরেকটা জিনিস, সেটা হলো ওনার রক্তে সোডিয়ামের পরিমাণ কম। যেখানে 135 থেকে 45 থাকে, ওনার সোডিয়াম কিন্তু কমে আসছে 121 ইজ এ ভেরি ব্যাড সাইন ফর সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। তো আমরা ভালো মন্দ কিছুই বলতেছি না, আমরা সর্বোচ্চ সার্ভিস উনি এখানে পাচ্ছেন। গতকালের হামলায় আহত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, পরিকল্পিতভাবে নূরকে হত্যার চেষ্টা করা হয়েছে। নুরুল হক নূরকে যে হত্যা চেষ্টা করা হয়েছে, আমরা মনে করছি হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল হক নূরের উপর গতকাল হামলা করা হয়েছে। সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনি এই ঘটনার দায় না নিতে চান তাহলে আপনাকে অবশ্যই তদন্ত সাপেক্ষে সেনাবাহিনীর যারা নুরুল হক নূরকে রক্তাক্ত করেছে, যারা আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করেছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরে হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, গণতন্ত্রে উত্তরণের জন্য যারা আন্দোলন করেছেন তাদের উপর নির্মম হামলা দেশের মানুষ মেনে নেবে না। 2024-এর অগাস্ট থেকে যে রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে, গণতন্ত্রের রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেই প্রক্রিয়া আমরা অতি শীঘ্র সম্পন্ন করব, যাতে করে গতকাল নুরুর উপরে যে ঘটনা হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, সেটার যেন এদেশে আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে। নূরের উপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে গণ অধিকার পরিষদ। এই ঘটনার সাথে যারা জড়িত। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নুরুল হক নূরের উপর ন্যাক্কারজনক এই হামলার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়েছে। হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, প্রধান উপদেষ্টা আজ উপদেষ্টা পরিষদের বেশ কজন সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছেন। ফেব্রুয়ারির মধ্যভাগের আগেই নির্বাচন হবে এবং ভোট হওয়ার মতো পরিবেশ আছে। রাজনৈতিক দলগুলোর সাথে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন প্রেস সচিব। আর আগামীকাল বৈঠক হবে বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে। জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে, একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। ইলেকশন ঠিক যথাসময়ে হবে। আগামীকাল রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন, বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেছেন, নূরের উপর হামলা ন্যাক্কারজনক, নিন্দনীয়, অপরাধমূলক। জাতীয় পার্টি তার শাসনামলে দেশের মানুষের সাথে বেইমানি করেছে। জুলাই বিপ্লবেও আওয়ামী লীগের সহযোগিতার মাধ্যমে তারা পুরনো ইতিহাস উন্মোচন করেছে বলেও মন্তব্য করেন তিনি। আর তাই আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিও কেন নিষিদ্ধ হবে না, সেই প্রশ্ন তোলেন অ্যাটর্নি জেনারেল। জাতীয় পার্টি 82 সাল থেকে 90 সাল পর্যন্ত
বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেইমানি করেছেন। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের পুরনো সেই ইতিহাস উন্মোচন করেছেন। সুতরাং নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। সকালে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে জামায়াত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সড়কে টায়ার জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করা হয়, এতে ওই সড়কে চলাচলকারীরা পড়েন ভোগান্তিতে। বিক্ষোভকারীদের দাবি, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্তের অংশ হিসেবে নূরের উপরে হামলা চালানো হয়েছে। একই দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এতে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও। সকালে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে নূরের উপরে হামলার প্রতিবাদ জানায় তারা। দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবিও জানানো হয়। অভিযোগ, এখনও ফ্যাসিবাদীদের পুনর্বাসনে একটি পক্ষ কাজ করছে। আধ ঘন্টা পর অবরোধ তুলে নিলে মহাসড়কে স্বাভাবিক হয় চলাচল। একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। ফ্যাসিবাদকে পুনর্বাসন ষড়যন্ত্রের অংশ হিসেবেই নুরুল হক নূরের উপরে হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। এ সময় আওয়ামী লীগের শরিক 14 দলের নিষিদ্ধের দাবি জানান তিনি। বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে আওয়ামী ফ্যাসিবাদের দোষরা ঘাপটি মেরে আছে। ভিডিও দেখে অনতিবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। বলেন, যে পদ্ধতিতে স্বাধীনতার 54 বছরেও জনগণের সরকার গঠিত হয়নি, সেই পদ্ধতি জনগণ আর চায় না। সরকার যদি জনগণের ইচ্ছের বিরুদ্ধে যায়, তবে জনগণ দাবি আদায়ে রাজপথে নামতে বাধ্য হবে বলেও জানান তিনি। রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে হামলা চালানো সেই মেরুন রঙের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নন বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। বলেছেন, এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সব জাতিগোষ্ঠী নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ করতে বিএনপি বদ্ধপরিকর বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সমাবেশে তিনি বলেছেন, পাহাড় বা সমতলে সবার অধিকার সংরক্ষণের জন্য বিএনপিতে সব কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ শুধু বাঙালির নয়, বরং বৈধভাবে বসবাসকারী সকল জাতিগোষ্ঠীর। আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করার জন্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহযোগিতাও চান তিনি। বলেন, পাহাড়ি সমতলের উন্নয়নে 31 দফা রূপরেখা দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সরকারি চাকরিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কিভাবে সহজ করা যায় তা নিয়ে দল চিন্তা করবে। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয়, ভিন্ন ভাষাভাষী ক্ষুদ্র জনগোষ্ঠী বৈধভাবে বাংলাদেশে বসবাসকারী এই বাংলাদেশ সবার। সেই লক্ষ্যেই বাঙালি, অবাঙালি তথা সকল জাতিগোষ্ঠী নিয়ে বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে নেত্রকোনায় জেলা বিএনপি সম্মেলনে অংশ নিয়ে বলেছেন, বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী হয়েছে, দেশ জুড়ে ভোটের আমেজ বইছে। এখন যদি কোনো দল নির্বাচনের বিরোধিতা করে, তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের সংবিধানে পিআর নামক কোনো শব্দই নেই। দীর্ঘ 11 বছর পর জেলা বিএনপি সম্মেলন ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইছে। আমরা সাংবিধানিক সংস্কার করছি, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করছি। আমরা একটি লক্ষ্য নিয়ে সংস্কার করছি, যাতে এই দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, জন্ম না হয়। সাংবিধানিকভাবে অথবা সংসদীয়ভাবে ব্যক্তি স্বৈরতন্ত্রের প্রবর্তন না হয়, ব্যক্তি স্বৈরতান্ত্রিকতার প্রবর্তন না হয়, দলীয় স্বেচ্ছাচারিতার প্রবর্তন না হয়।
এদিকে দীর্ঘ 17 বছর পর মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে জড়ো হন নেতাকর্মীরা। উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, গত 16 বছর বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা ছিল। শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এই দেশের মাটিতেই হবে। শেখ হাসিনা এবং শেখ হাসিনার দোসরদের এই বাংলাদেশের মাটিতে আইন অনুযায়ী বিচার অনুযায়ী ফাঁসি হবে, কেউ রক্ষা করতে পারবে না। সময়ের সাথে পাল্লা দিয়ে জমে উঠছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। আজ ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীর সংখ্যা কম, আর তাই হলগুলোতে হ্যান্ডবিল, লিফলেট বিতরণ করছেন পদপ্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যমান নানা সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন প্রার্থীরা। তবে নারী হলের সংখ্যা কম হওয়ায় এবং এক হলের ছাত্রীরা অপর নারী হলে প্রবেশের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকায় নারী প্রার্থীরা পিছিয়ে যাচ্ছেন। তারা বলছেন, পুরুষ হলের সংখ্যা বেশি হওয়ায় কেন্দ্রীয় সংসদে নারী প্রার্থীদের লেভেল প্লেয়িং ফিল্ড এমনিতেই কম, আর নির্বাচিত হলে এই বৈষম্য দূর করার প্রতিশ্রুতিও দিচ্ছেন অনেকে। বিকেলে আবু বাকির কাদেরের প্যানেল বাকছাস 8টি প্রস্তাবনা আকারে ইশতেহার দিয়েছে। এতে রয়েছে রাজনৈতিক, একাডেমিক এবং প্রশাসনিক, স্টুডেন্ট ওয়েলফেয়ার, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট, কালচারাল ও স্পোর্টস, নারী স্টুডেন্ট ডিগনিটি এবং ইন্টারনেট ও প্রযুক্তি। আমাদের যে ইস্তেহারগুলো সেটা আমরা তুলে ধরব। সুলভ অ্যাক্সেস আমরা নিশ্চিত খারাপ যে বিভিন্ন সময়ে খেলাধুলা করতে গিয়ে একটা ছেলে হয়ে সে 13টা হল কভার করতে পারছে, আর একটা মেয়ে সে তাদের মেয়েদের 5টা হলই কভার করতে পারছে না। তো এখানে একটা ছেলের এবং একটা মেয়ের যে পার্থক্য সেটা দৃশ্যমান। মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন চেতনার নামে ধোঁয়া উড়ানো হলেও আমাদের হলের মূল সমস্যাগুলো আবাসন, খাদ্য এবং একটা স্বাস্থ্যকর পরিবেশ, তার কোনোটি নিশ্চিত করা হয়নি। প্রথমত, একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করা হবে। হল এবং একাডেমিক অঙ্গনে দলীয় রাজনৈতিক কাঠামো বন্ধ করা হবে। ছুটির দিনে কেমন চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা, সেই খবর রাখছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন তিনি, আমাদেরকে একটু জানাবেন। সবুজ, ডাকসু নির্বাচনের প্রচারণা আপনি কেমন দেখছেন, যেহেতু এখন বিকেল গড়িয়ে সন্ধ্যাই হয়ে গেছে? বৃষ্টি, আজকে প্রচারণার 4র্থ দিন এবং প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন, দম ফেলার ফুরসত নেই, এইরকম একটি অবস্থা। কারণ ডাকসু নির্বাচনের ভোটার প্রায় 40,000 এবং 18টি হল। এই প্রত্যেকটি হলে গিয়ে ভোটারদেরকে রিচ করা, ভোটারদের দোরগোড়ায় যাওয়া এবং হলগুলোর বাইরে অনাবাসিক যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে রিচ করা, এটি একেবারে যারা প্রার্থী রয়েছেন তাদের জন্য বড় এক ধরনের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটি মূলত যারা প্রার্থী তারা নিয়েছেন, প্রত্যেকটি ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছেন। তাদের যে লিফলেট, তাদের যে তারা যেই মূলত ইস্তেহারগুলো যেহেতু এর মধ্যেই দেয়া শুরু হয়েছে প্যানেলগুলো থেকে, 9টি প্যানেলের মধ্যে এর মধ্যেই ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি, তারা তাদের ইস্তেহারের মধ্যে ঘোষণা করেছে। আজকে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত যে প্যানেলটি, সেই প্যানেলটি তাদের ইস্তেহার দিয়েছে। এবং এর বাইরে প্যানেলগুলোর বাইরে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন তারা তাদের মতো করে ভোটারদের কাছে গিয়ে তারা শিক্ষার্থীদের জন্য কি করতে চান, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কি করতে চান নির্বাচিত হয়ে, সেই জায়গাগুলো আসলে ভোটারদেরকে বোঝানোর চেষ্টা করছেন। সেই হিসাবে বলা যায় যে যেহেতু একদিন করে সময় কমছে, ভোটের যে তারিখ সেই তারিখটি খুব কাছাকাছি সময়ে চলে আসছে, সে কারণে আসলে কারোর এই দম ফেলার ফুরসত নেই, যেভাবে পারছেন ভোটারদের কাছে যাচ্ছেন। তবে যেটি হয়েছে এবং প্রত্যেকটি প্যানেল, প্রত্যেকটি প্রার্থী যেই অভিযোগটি করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূলত এখন পরীক্ষা চলছে, বেশিরভাগ বিভাগে 57টি বিভাগের পরীক্ষা চলছে। সেই ক্ষেত্রে যেটি হয়েছে যে যারা পরীক্ষা দিচ্ছেন অর্থাৎ এই বিভাগের শিক্ষার্থীরা তাদের কাছে গিয়ে যখন প্রার্থীরা যাচ্ছেন তখন তারা কিছুটা তাদের যে পড়াশোনা বা পরীক্ষার যে প্রস্তুতি সেটি কিছুটা বিঘ্ন ঘটছে এবং সেই কারণে প্রার্থীরাও বলছেন যে তারাও কিছুটা তাদের কাছে যে যাবেন তারাও কিছুটা সাই ফিল করছেন। সেই কারণে তারা বলছেন যে এই সময়ে যে পরীক্ষাগুলো অর্থাৎ নির্বাচনের আগে পরীক্ষাগুলো যেন স্থগিত করা হয় প্রশাসনকে, প্রত্যেকটি প্যানেলের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সেই উদ্যোগটি এখন
পর্যন্ত নেই। তারপরেও যেভাবে পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের যেন তাদের পরীক্ষার প্রস্তুতিতে বিঘ্ন না হয় সেভাবেই চেষ্টা করছেন যারা প্রার্থী, তারা সেভাবেই তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। বেশ বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন, ধন্যবাদ সবুজ। দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় 42% বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার। 1173 শিক্ষার্থীর উপরে সমীক্ষায় এই তথ্য পেয়েছে আঁচল ফাউন্ডেশন। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সমীক্ষায় উঠে আসে শিক্ষার্থীদের প্রায় 60% পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন। এক্ষেত্রে শিক্ষকের ব্যক্তিগত আবেগ, রাগ, অনুরাগ ভূমিকা রেখেছে বলেই মনে করেন শিক্ষার্থীরা। 30% শিক্ষার্থী জানিয়েছেন তারা লিঙ্গভিত্তিক বৈষম্যের শিকার, আর ধর্মীয় বৈষম্যের শিকার 19% শিক্ষার্থী। তারা জানিয়েছেন বিষণ্ণতা, উদ্বিগ্নতা, ঘুমের সমস্যা, স্ট্রেস সহ নানান লক্ষণ আছে তাদের মধ্যে। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যের অবস্থা বুঝতেই এই জরিপ করে আঁচল ফাউন্ডেশন। চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। The rate of depression, the rate of anxiety is very high. So why the rate of suicide, the rate of anxiety, depression, bullying is very high in medical colleges, in universities? এটা অবশ্যই আমাদেরকে ডিগ ডাউন করতে হবে, আমাদেরকে অনেক ডিপে এটা অ্যানালাইসিস করার চেষ্টা করতে হবে। দেশে বিনিয়োগে স্থবিরতা বিরাজ করছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিনিয়োগের পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ফেলো প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার এলে এলডিসি নিয়ে সঠিক কর্মপরিকল্পনা নেওয়া সম্ভব হবে। ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। প্রতিপাদ্য এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা। অনুষ্ঠানের প্রধান অতিথি সিপিডি ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমাদের এগিয়ে যেতে হবে। এলডিসি থেকে উত্তরণের সময় বাড়াতে আবেদনের পক্ষে মত দেন তিনি। তবে এলডিসি গ্র্যাজুয়েশন হলেও নিজেদের প্রস্তুত রাখার কথা বলেন এই অর্থনীতিবিদ। এই বিনিয়োগকে চাঙ্গা করতে গেলে আমার মনে হয় যে একটা নিশ্চিত অবস্থান বিনিয়োগকারীরা চাইবেন, তারা কিন্তু বসে আছেন। সুতরাং একটা ভালো নির্বাচন যদি করতে পারি আমার মনে হয় যে এই অনিশ্চয়তা কাটবে। এলডিসি গ্র্যাজুয়েশনের সময়সীমা বৃদ্ধিতে সরকারকে চাপ না দিয়ে ব্যবসায়ী সংগঠনগুলোকে চ্যালেঞ্জ মোকাবেলা ও সম্ভাবনার পথ খুঁজে বের করার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। যে বিগত সরকার কিভাবে লুটপাট করে বাংলাদেশের আর্থিক খাত, ব্যাংকিং খাত সহ প্রত্যেকটি খাতকে একেবারে ভঙ্গুর করে দিয়েছেন, একেবারে খাদের কিনারে নিয়ে গেছেন। সে কারণে বাংলাদেশের অর্থনীতি যখন একটা ক্রান্তিকাল চলছে, এই সময় এলডিসি গ্র্যাজুয়েশনের পিছানো বা না পিছানো নিয়ে সরকার কিন্তু একটা ভীষণ বেকায়দায় রয়েছে। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল প্রাইম ইউনিভার্সিটি ঢাকাকে হারিয়ে বিজয়ী হয় বিরোধী দল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। গাজা উপত্যকায় একটি অভিযানে 2 জন জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে একজন ইলিয়ান ওয়াইসের। দক্ষিণ ইসরায়েলের হামাসের হামলায় 2023 সালের 7 অক্টোবর নিহত হন 56 বছর বয়সী ইসরায়েলি নাগরিক। ওয়াইসের স্ত্রী এবং মেয়েকে একই দিনে জিম্মি করে হামাস। 2023 সালের নভেম্বরে এক অস্থায়ী যুদ্ধবিরতির সময়ে মুক্তি দেওয়া হয় তাদের, এবং অন্য আরেকজনের পরিচয় এখনও প্রকাশ করেনি আইডিএফ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে জিম্মি মুক্তির দাবিদের আন্দোলন করে আসছে তেল আবিবের জনতা। তবে গাজা শহর দখল এবং শেষ পর্যন্ত সমগ্র ভূখণ্ডের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েই নেতানিয়াহু সরকার এগিয়ে যাচ্ছে। তার মতে হামাসের পরাজয় নিশ্চিত করবে জিম্মিদের মুক্তি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাক্ষস ডাকায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের প্রতি নিন্দা জানিয়েছে ক্রেমলিন। গেল সপ্তাহে এক সাক্ষাৎকারে পুতিনকে ইউরোপের দরজায় দাঁড়িয়ে থাকা একটি রাক্ষস বলে আখ্যা দেন ম্যাক্রন। শুক্রবার এই মন্তব্যের জবাব দেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। প্রেসিডেন্টকে নিয়ে ম্যাক্রনের এই বক্তব্য অনুপযুক্ত বলেই তিনি আখ্যা দেন। মস্কো সাংবাদিকদের জাখারোভা বলেছেন, ফরাসি প্রেসিডেন্ট প্রায় অদ্ভুত ধরনের মন্তব্য করেন, তবে এবার শালীনতার সীমা অতিক্রম করেছেন তিনি। একজন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে এ ধরনের আচরণ শোভনীয় নয় বলেও মন্তব্য করেন এই রুশ মুখপাত্র।
যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে বাফার জোনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শান্তি চুক্তি শর্ত হিসেবে এই প্রস্তাব দেন ইউরোপীয় নেতারা। প্রস্তাবে বলা হয়েছে রুশ ইউক্রেন সীমান্তে 40 কিলোমিটার দীর্ঘ বাফার জোন তৈরি করতে হবে। জেলেনস্কি বলেন, প্রযুক্তি নির্ভর যুদ্ধে বাফার জোন কার্যকর নয়। মিসাইল সিস্টেম, ট্যাঙ্ক, সাঁজোয়া যানের মতো ভারী অস্ত্র এরই মধ্যে সীমান্তে 10 কিলোমিটার দূরে সরানো হয়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, বাফার জোনের অর্থই হল নিজ ভূখণ্ড ছাড়তে বাধ্য করা। কাকরাইলে মশাল মিছিল থেকে জাতীয় পার্টির কার্যালয় ও নেতাকর্মীদের রক্ষা করেছে সেনাবাহিনী ও পুলিশ, এমন মন্তব্য করেছেন জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, দেশের মঙ্গলের জন্য সেনাবাহিনীর আরও ভূমিকা রাখা উচিত। কোনো দলকে নিষিদ্ধ করা অন্য রাজনৈতিক দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না। উল্লেখ করে তিনি বলেছেন, দেশে নব্য মপতন্ত্র সৃষ্টি হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। উল্লেখ করে বললেন, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে শঙ্কা রয়েছে। আর এ সময় ভিপি নূরের উপরে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন শামীম হায়দার পাটোয়ারি। সেই মবের মধ্যে অনেক ধরনের লোক থাকতে পারে এবং অনেক ধরনের অসৎ উদ্দেশ্য থাকতে পারে। সেনাবাহিনী আমাদের আগুনের হাত থেকে কালকে বাঁচিয়েছে, আমরা সেনাবাহিনী এবং পুলিশকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি যদি কোনো প্রকার অতিরিক্ত শক্তি প্রয়োগ হয়ে থাকে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটি বের হয়ে আসুক। যৌথ বাহিনীর কথা শুনে পার্টি অফিসের ভিতরে চলে আসার পর থেকে আর কোনো প্রকার আমরা কেউ বাইরে যাইনি। লাঠিচার্জের সময় সেখানে জাতীয় পার্টির কোনো সদস্য ছিল না। তথাকথিত 3 দফার মাধ্যমে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মজীবনের উপরের স্তর থেকে নিচের স্তরে নামতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সংগ্রাম পরিষদের নেতারা। সরকারকে বেকায়দায় ফেলতি এমন আন্দোলন বলে তারা মন্তব্য করেছেন। দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা বলেছেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়িত হলে সারা দেশে 5 শতাধিক পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ হয়ে যাবে। আন্দোলনের মাধ্যমে 1978 ও 1994 সালের প্রজ্ঞাপন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অস্বীকার করতে চাইছে বলেও এই সংবাদ সম্মেলনে দাবি করা হয় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে বিভ্রান্ত না হয়ে নিজেদের 7 দফা বাস্তবায়নের দাবি জানান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতারা। বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নিয়মতান্ত্রিক আন্দোলন বিশ্বাস করে, কিন্তু আমরা যদি অন্যভাবে আন্দোলন শুরু করি এই দেশ কমপ্লিটলি প্রবলেম হয়ে যাবে। আপনারা ভালো করে জানেন, বিদ্যুৎ, পানি, গ্যাস, রেল সব আমরাই নিয়ন্ত্রণ করি। আমরা তো চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে যদি ডিগ্রি ইঞ্জিনিয়াররা 6 বছরও আন্দোলন করে কর্মবিরতি পালন করে, ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডের কোনো ক্ষতি হবে না। সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে বেতন প্রদান সহ 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মহাসমাবেশ করেছেন। দাবি আদায় না হলে 26 সেপ্টেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণাও দিয়েছে তারা। সকালে শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মহাসমাবেশ শুরু হয়। সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষক এতে অংশ নেন এবং সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে বেতন ভাতা প্রদান, শতভাগ শিক্ষককে পদোন্নতি, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসনের দাবি তারা জানান। এরই মধ্যে শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। বর্ণাঢ্য আয়োজনে 1 যুগ পূর্তি উদযাপন করল জগন্নাথ বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগ। সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। অংশ নেন উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম। র্যালিতে ছিলেন লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও সাবেক বর্তমান শিক্ষার্থীরা। পরে শুরু হয় আলোচনা সভা। এই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আসমা বিনতে ইকবাল বলেছেন, প্রতিষ্ঠার শুরু থেকেই গবেষণায় বাড়তি গুরুত্ব দিচ্ছেন তারা। যুগোপযোগী পাঠ্যক্রমের মাধ্যমে সামনের দিনে চ্যালেঞ্জ মোকাবেলায় লোক প্রশাসন বিভাগকে ঢেলে সাজানোর কথাও জানিয়েছেন তিনি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই বিভাগকে অন্যতম সমৃদ্ধ বিভাগ বলে উল্লেখ করেন উপাচার্য। রাশিয়ার পক্ষ হয়ে ইউক্রেনে লড়াইয়ের সময় নিহত উত্তর কোরিয়ার সেনা সদস্যদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ার নিহত সেনাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেন দেশটির সর্বোচ্চ নেতা। তিনি বলেন, দেশের সম্মান অক্ষুণ্ণ রাখতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছেন সেনা সদস্যরা। আর তাদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব উত্তর কোরিয়া সরকারের। তাদের সচ্ছল সুন্দর জীবন নিশ্চিত করবে সরকার। পাশাপাশি নিহত সেনাদের স্মরণে ভাস্কর্য স্থাপনের কথাও জানান কিম জং উন। ইন্দোনেশিয়ার একটি আঞ্চলিক পার্লামেন্ট ভবনে অগ্নিকাণ্ডে 3 জন প্রাণ হারিয়েছেন, 5 জন আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে ভবনটিতে আগুন লাগিয়ে দেয় সরকার বিরোধী বিক্ষোভকারীরা। তখন বহু মানুষ ভিতরে আটকে পড়ে, প্রাণে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়ে। এ সময় 2 জন আহত হন। আর নিহতদের মৃত্যুর সঠিক কারণ এখনও প্রশাসন জানায়নি। চলতি সপ্তাহে রাজধানী জাকার্তায় আইন প্রণেতাদের বেতন নিয়ে বিক্ষোভ শুরু হয়। পুলিশের একটি সাঁজোয়া যান এক মোটরবাইক চালককে চাপা দিয়ে হত্যা করলে তা আরও তীব্র আকার ধারণ করে। বিশ্বের 8ম সর্বোচ্চ পর্বত নেপালের মানসালে অভিযানে যাচ্ছেন 2 পর্বতারোহী ডাক্তার বাবর আলী এবং তানফির আহমেদ। আগামী 5 সেপ্টেম্বর এই অভিযানে তারা বের হবেন। সকালে রাজধানীর হাজারীবাগে এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়। সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ও অভিযান ব্যবস্থাপক ফরহাদ জামান। বক্তব্য রাখেন অভিযানের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সমুদার চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস, গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আনাস খান। এই অনুষ্ঠান শেষে এভারেস্ট জয়ী বাবর আলী এবং পর্বতারোহী তানফিরের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া 65 জন চায়ের দোকানদারদের মেধাবী সন্তান এবং তাদের পুরো পরিবারকে সংবর্ধনা দিয়েছে নাম্বার 1 ব্র্যান্ড। রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত বছরের ধারাবাহিকতায় আয়োজিত এই অনুষ্ঠানে সম্মাননার পাশাপাশি ছিল শিক্ষাবৃত্তি, ক্রেস্ট সার্টিফিকেট সহ অন্যান্য উপহার। আয়োজনে উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, হেড অফ সাপ্লাই চেইন রাশিদুল হক সহ আরও অনেকেই। আজকে সব খবরের সব আপডেট সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।